আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। চলতি মাসের শেষ সপ্তাহে আসছে তরুণদের নতুন দল। জনমত জরিপে নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা, জাস্টিস পার্টির প্রস্তাব। নির্বাচন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক সম্মেলন শুরু রবিবার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায় আর নেই। সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক। এবং চীনের 1000 বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ, ডিমের মূল্য সংযোজনে সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 6 মাসে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি আরও বলেন, সংস্কারে কেউ একমত হতেও পারে, আবার নাও হতে পারে, তবে সরকারের দায়িত্ব হলো জাতির সামনে তার প্রতিফলন তুলে ধরা। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 জন নেতা অংশ নেন। বিকেল 3টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় সন্ধ্যা 7টার কিছু পরে। বৈঠকের শুরুতেই বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় পর্বে শুরু করছি, প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি, এখন আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করি। এরপর রাজনৈতিক দলের নেতাদের কথা শোনেন তিনি। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সব মতামতই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে জরুরি হলো ঐক্য। প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে একটা সনদ তৈরি হয়। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো, জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। সভা শেষে বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কো-চেয়ারম্যান। আজকের লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা। মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের এটি প্রস্তুতিমূলক সভা। রাজনীতিবিদরা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করেন, সেজন্য আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে এটা নির্ধারণ করার দায়িত্ব রাজনীতিবিদদেরই। এ কারণে এ ধরনের আলোচনা, এমনটি বলছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি এও আহ্বান জানিয়েছেন, আগামীর বাংলাদেশ যেন ভালোভাবে চলে, এজন্য সবাইকেই আসলে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই।
জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের কাছে তাদের অভিমত জানিয়েছে। বিএনপি বলেছে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন চায় তারা, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাচ্ছে ঠিকঠাক সংস্কার হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবনা দিয়েছে। আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। যদি জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপরে চাপিয়ে দিলেন, তাদের উপরে থাকবে। আলোচনা হয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করেছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই? অবশ্যই 2024-এর আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশের আমরা পুনরাবৃত্তি চাই না। যে এই সময়ে জাতীয় কর্তব্য হচ্ছে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা। প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই ইনক্লুডিং আমরা সহ এই বক্তব্যটি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে 5 আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে, যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। ছাত্রদের নতুন দলের প্রধান কে হচ্ছেন নির্দিষ্ট করে না বললেও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন নাহিদ ইসলাম বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা অন্য কোনো উপদেষ্টা চাইলে দলের হাল ধরতে পারেন। তিনি আরও জানান চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করবে তরুণদের এ দল। জনমত জরিপে নতুন দলের নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা ও জাস্টিস পার্টির মতো নামের প্রস্তাব এসেছে। প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন নেয়ার পক্ষে মত এসেছে বলেও জানিয়েছেন সামান্তা শারমিন। তাফিমুল ইসলামের রিপোর্ট। পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। কবে নতুন দল প্রকাশ্যে আসছে, নেতৃত্ব কে দেবেন, এ নিয়ে রয়েছে কৌতূহল। 72 সালে জনমানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ কর্মসূচিও দিয়েছে। প্রায় 3 লাখ মানুষের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে দলের নাম ও প্রতীক। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের গ্রহণযোগ্যতা বেশি তারাই দলের নেতৃত্বে আসছেন। নাহিদ ইসলাম যদি মনে করেন বা অন্যান্য উপদেষ্টা যদি মনে করেন তারা এই দলের দায়িত্ব নিতে চান, তারা অবশ্যই ওয়েলকাম, কারণ তারা অ্যাকচুয়ালি অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারে গিয়েছেন। যাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট রেজিমে এবং অভ্যুত্থানের মধ্যে রোল প্লে করতে দেখেছি, তাদের মধ্যে থেকে অবশ্যই বিভিন্ন পদবিতে আসতে পারে। জনমত জরিপে দলের নাম ও প্রতীকের বিষয়ে মতামত আসছে। পার্টির নামের ক্ষেত্রে তারা বলছেন যে জাস্টিস, জাতীয়তাবাদী বা জাস্টিস পার্টি এরকম টাইপের নাম দিচ্ছেন, বা আবার দেখা যাচ্ছে কেউ কেউ নাম দিচ্ছেন যে নাগরিক পার্টি। আমরা নানা রকমের প্রতীক পেয়েছি, তবে আমরা যেটা লক্ষ্য করছি যে মার্কার মধ্যে আসলে যাতে এইটা যে ছাত্রদের দল এরকম একটা ভাব যাতে থাকে, বা হচ্ছে অভ্যুত্থানের দল সেটার বিপ্লবী স্পিরিটটাও যাতে থাকে, এরকম একটা মার্কা তারা চাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন তরুণদের দলটি হবে মধ্যপন্থী, যেখানে সব শ্রেণী, ধর্ম ও মতের মানুষের আকাঙ্ক্ষার কথা উঠে আসবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
জাতীয় নির্বাচন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে গুরুত্ব দিয়ে রবিবার শুরু হচ্ছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলন উদ্বোধন করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য প্রাণঘাতী ছড়রাগুলি নিষিদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হতে যাচ্ছে প্রথম জেলা প্রশাসক সম্মেলন। মাঠ পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে নির্দেশনা দেওয়া হবে। আলোচনা ও সিদ্ধান্ত হবে জনস্বার্থ সম্পৃক্ত প্রস্তাব নিয়ে। জেলা প্রশাসক সম্মেলন নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। উদ্বোধনী অনুষ্ঠানটা শুরুই হবে একটা ভিডিও প্রদর্শনের দ্বারা, যেখানে এই আন্দোলনটা কিভাবে হয়েছিল। 2024 সালের সম্মেলনের 46% বাস্তবায়ন হয়েছে জানিয়ে সচিব বলেন, বিশেষ ব্যক্তির নামে হওয়ায় অনেক প্রকল্প বাদ দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে অগ্রাধিকার। সম্মেলনে জাতীয় নির্বাচন ও দুর্নীতি দমনকে গুরুত্ব দিয়ে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে যেন সকলের সামনে সতর্ক থাকে এবং জেলা প্রশাসকরা তাদের লিঙ্ক পিন একটা রোল সেখানে আছে, সেখানে তারা কার্যকর ভূমিকা রাখবে, এটা তো নিশ্চয়ই চাইবো, তাই না? আর নির্বাচন কমিশনের সাথে আমাদের এবারে একটা বৈঠক আছে। নির্বাচন কমিশন তো চাইতেই পারে যে কি ধরনের রোল তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করে। বিশেষ করে আমরা গত কয়েক বছরের বা কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ভূমিকা নিয়ে আমরা বিতর্ক হতে দেখেছি। সেই বিতর্ক যেন আর না থাকে সেটা নিশ্চয়ই তারা কোনো নির্দেশনা বা গাইডেন্স দেবেন আশা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য প্রাণঘাতী ছড়রাগুলি নিষিদ্ধ করা সহ জেলা প্রশাসকদের করা 354টি প্রস্তাব আলোচনা করা হবে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের, তেমনি আছে যে মারণাস্ত্র ও ছড়রাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে। কোনো জায়গায় জেলা প্রশাসকরা অনুভব করেছেন যে একটা র্যাপিড রেসপন্স টিম জেলা প্রশাসকের হাতে থাকা উচিত। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সময় না মেলায় এবারের সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক রাখা হয়নি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই দিতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ। বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 8ম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করতে এবং সেশন জট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ছাত্রদের দাবি আছে, অবশ্যই প্রত্যেকটা ছাত্রের দাবি থাকে, আন্দোলন থাকে। এইগুলো যদি প্রশাসন যৌক্তিক দাবিগুলা মেনে নেয় তাহলে ছাত্রদের এই আন্দোলনগুলো থাকে না। কিন্তু আমি যদি একরকম হয়ে বসে থাকি যে না আমি শিক্ষক, আমি সব কিছু বুঝি, ছাত্ররা একদম কিছু বুঝে না, তাহলে হয়তো জটিলতা তৈরি হয়। ছাত্রদের দাবিগুলো নিয়ে তাদের বিভিন্ন বডি আছে, একাডেমিক কাউন্সিল আছে, সিন্ডিকেট আছে, যদি আলোচনা করে বিভিন্ন জায়গা থেকে প্রবলেমগুলোর একটা সলিউশন বের হবে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। বইগুলোকে নতুন করে প্রিন্ট করতে হয়েছে, এটার জন্য যথেষ্ট সময় ছিল না। যেহেতু যথেষ্ট সময় ছিল না, ওইটুকু সময় গভর্নমেন্ট হাতে পায়নি যে জানুয়ারির 1 তারিখে সবাইকে বইটা দিতে পারবে। যেহেতু সময় পায়নি, তাই দিতে পারেনি, তাই গভর্নমেন্টকে একটু সময় দেওয়া উচিত। দেখা যাবে যে নেক্সট ইয়ারে আমি আশা করি এই সমস্যাটা আর হবে না। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করা সহ শিক্ষার মান উন্নয়নে দেশের সব বিশ্ববিদ্যালয়ের কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ। এই গভর্নমেন্ট কখনো চাইবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন 82 বছর বয়সী এই সঙ্গীত ব্যক্তিত্ব। বরিশালে জন্ম নেয়া অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে সুলতানা হিমুর রিপোর্ট। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি কে চিরদিন। এমন বহু কালজয়ী গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় নিয়ম মেনে গান শেখেননি, তবে কম বয়স থেকেই গানের জগতে ছিল পদচারণা। তার অনবদ্য গানের মধ্যে রয়েছে ফেব্রুয়ারি 21 তারিখ, আমি বাংলায় গান গাই,
ডিঙা ভাষাও সাগরে, তোমার কি তুলনা হয় সেই মেয়েটি। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায় নিজের আবেগকে সুর আর কথার জালে বেঁধে ফেলতে পারতেন। তার জীবনের প্রথম অ্যালবাম প্রকাশ হয় 1988 সালে। একক অ্যালবাম যেতে হবে প্রকাশ করা হয় 1994 সালে। 2022 সালে প্রকাশ পায় তার শেষ অ্যালবাম ভোর। গোসাই বাগানের ভূত ছবিতে প্লেব্যাকও করেছিলেন তিনি, পেয়েছেন বহু সম্মাননা। 1942 সালের 25শে জুন অবিভক্ত বাংলার বরিশালে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম। 47-এ দেশভাগের পর সপরিবারে চলে যান ভারতের পশ্চিমবঙ্গে। তবে জন্মভূমির সাথে ছিল তার আত্মিক বন্ধন। চ্যানেল আইয়ের সঙ্গেও তার ছিল চমৎকার সম্পর্ক। নতুন কিছু যে করতে চাওয়া, যেটা এখনকার যে ফ্রেমওয়ার্ক তার বাইরে যাওয়া, সেটাকে বলা হয় এরার। এরার কথাটা এসছে রেয়ার ল্যাটিন থেকে। সেটা হচ্ছে টু গো অ্যাস্ট্রে, যেটা আছে যে কাঠামো তার বাইরে যাওয়া। নাকে রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাক সহ নানা জটিলতায় জানুয়ারি থেকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। গানের জগতে অনবদ্য সৃষ্টির মাধ্যমে সঙ্গীত প্রেমীদের মনে বেঁচে থাকবেন গুণী এই ব্যক্তিত্ব। সুলতানা হিমু, চ্যানেল আই। চীনে আধুনিক শিল্প প্রতিষ্ঠানে বিশেষ প্রক্রিয়ায় ডিমের মূল্য সংযোজনে কাজ করছে আধুনিক শিল্প প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্যকে বাণিজ্যিক রূপে উপস্থাপনের মাধ্যমে তৈরি হচ্ছে কর্মসংস্থান, বাড়ছে কৃষি শিল্পের পরিসর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের গুয়াংডং প্রদেশের কাইপিং পোল্ট্রি শিল্প এলাকার এই আধুনিক প্রতিষ্ঠানটি কাজ করছে উৎপাদিত হাঁসের ডিমের মূল্য সংযোজনে। সেঞ্চুরি এগ বা সল্টেড এগ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দারুণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। সেঞ্চুরি এগ মূলত চীনের ডিম সংরক্ষণের পুরনো এক ঐতিহ্য। চা পাতা, ধানের তুষ আর কাদামাটি দিয়ে পেস্ট তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সেঞ্চুরি এগ। সে অনেক আগের কথা, তখন চীন মিং সাম্রাজ্যের আওতায়। বহুদিন ডিম সংরক্ষণ করার জন্য তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে শেখে। কথিত আছে এভাবেই শুরু হয় সেঞ্চুরি এগ তৈরি। ধারণা করা হতো এভাবে সংরক্ষণ করলে ডিম 100 বছর পর্যন্ত খাবার উপযোগী থাকে। খামারে শুধু ডিম উৎপাদন করে যে মূল্য পাওয়া যেত, তার চেয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুগুণ লাভ গুনছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি বাড়ছে ডিমের পুষ্টিগুণও। সেঞ্চুরি এগে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি গঠনে সহায়তা করে। এতে আছে ভিটামিন এ, চোখের স্বাস্থ্যের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে ভিটামিন ই, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে বিটা ক্যারোটিন, আয়রন এবং বিভিন্ন মিনারেলস রয়েছে, যা আমাদের শরীরকে শক্তি প্রদান করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষি পণ্যের মূল্য সংযোজন ছাড়া কৃষকের আয় বাড়ানো যেমন সম্ভব নয়, একই সাথে সম্ভব নয় কর্মসংস্থানের। হাঁসের ডিমের মূল্য সংযোজন করে নানান ধরনের ডিম জাতীয় পণ্য উৎপাদন করে এই প্রতিষ্ঠানটি দেখিয়েছে এই সময় এসে চতুর্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রি বা কৃষি পণ্য উৎপাদনকারী ইন্ডাস্ট্রিগুলোর চেহারা এরকমই হতে হবে। বিষয়টি নিয়ে আমরা যদি ভাবি, সময়ের সাথে এটা অমূলক হবে না। চীনের গুয়াংজুর কাইপিং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস ফেব্রুয়ারি। রহস্য, রোমাঞ্চ আর ভৌতিক গল্প কাহিনীর সাথে বাঙালি পাঠকের সম্পর্ক বেশ পুরনো। এবার অমর একুশে বইমেলাতেও আছে থ্রিলার ধর্মী বইগুলোর চাহিদা। সৃষ্টি হয়েছেন নতুন থ্রিলার লেখকও। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। শিশু থেকে পরিণত সাহিত্যপ্রেমী সবার কাছেই রয়েছে ভৌতিক, গোয়েন্দা অথবা রহস্যধর্মী সাহিত্যপ্রেম।
অমর একুশে বইমেলার চাহিদাতেও রয়েছে এসব বই। থ্রিলার বা ভৌতিক কিছু আছে বা অ্যাডভেঞ্চার কিছু আছে, এটা অবশ্যই ভালো লাগবে। প্রকাশকদের মতে সময়ের কারণে কিছুটা কমলেও এসব বইয়ের চাহিদা থাকে। মানে সব থেকে ভালো চলে আদর্শ হিন্দু হোটেল, মোটিভেশন টাইপের। এরপরে বিভূতিভূষণের একটা ভৌতিক আছে, এটাও ভালো চলে। প্রান্ত প্রকাশন থেকে উন্মোচিত হয়েছে থ্রিলার বই ইয়াসার। থ্রিলার আমাদের বাংলাদেশে তুলনামূলক আসলে কমই হয়, ইদানিং এর কথা বলছি। তা মূলত একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় ঘটেছিল বলে শোনা যায়। এটা দীর্ঘ সময় নিয়ে আমরা সংগ্রহ করেছি। এরপর সেটাকে প্রথমে গল্প রূপ দেয়া, এরপর থ্রিলার রূপ দেয়া, পুরো কাজটাই আমরা একটা টিম ওয়ার্কে করেছি। এছাড়াও গ্রন্থ উন্মোচন মঞ্চ থেকে উন্মোচিত হয়েছে কবিতা, গল্প সহ সাহিত্যধর্মী নানা বই। দ্রোহ, প্রেম, বিরহ, জুলাইয়ের চেতনা, ছাত্র জনতার বিপ্লবী চেতনা সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচরণের মাধ্যমে আমাদেরকে ছোট করে দেয়। এই টানাপোড়েনের সংস্কৃতি নিয়ে যে সম্পর্ক চলছে আমাদের চারিপাশে, এটা নিয়ে আমার 31টা প্রবন্ধ নিবন্ধ নিয়ে আমার বই সম্পর্কের রসায়ন এবারের বই মেলায়। কানাডায় গিয়েছিলাম, এডমন্টন পাবলিক লাইব্রেরিতে ওরা এই বইটা নিয়েছে। এই বইটা হচ্ছে ছোট ছোট গল্পের অনুগল্পের মাধ্যমে বিশাল পরিসরকে তুলে ধরা হয়েছে। 15তম দিন শেষে অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 1100 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। এবার অন্যান্য খবর। উপবৃত্তি নিতে এখনো শুধু একটি কোম্পানির গ্রাহক হতে বাধ্য করা হচ্ছে প্রায় 64 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে। উপকারভোগীদের মোবাইলে গত কিস্তির অর্থ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর আবারও গত সরকারের আশীর্বাদ পুষ্ট বিতর্কিত প্রতিষ্ঠান নগদের মাধ্যমে বৃত্তির 2,500 কোটি টাকা দিতে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। মোবাইলে আর্থিক লেনদেন সেবাদানকারী অন্য প্রতিষ্ঠানগুলো বলছে, এভাবে একটা কোম্পানিকে সুবিধা দেয়াটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকারের স্পিরিটের সঙ্গে যায় না। রিজভি নেওয়াজের রিপোর্ট। 2020 সালের সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। অর্থের অভাবে যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে না যায় সেজন্য সরকারের এই উদ্যোগ। কিন্তু এই মহতি কার্যক্রমও বাদ পড়েনি দুর্বৃত্তায়ন থেকে। নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের পছন্দের বদলে গত বছরের জানুয়ারি থেকে উপবৃত্তির অর্থ বিতরণের দায়িত্ব দেওয়া হয় লাইসেন্সবিহীন কোম্পানি নগদকে। কয়েক মিলিয়ন ডলার খরচ করেছি। ছাত্রছাত্রীদেরকে যখন আমরা অ্যাকাউন্ট খুলেছি তাদের জন্য প্রতি অ্যাকাউন্টের পিছনে একটা খরচ আছে। তাদেরকে বলা হচ্ছে যে তুমি চয়েস মতো নিতে পারবে না, তোমাকে একটা জায়গা থেকে নিতে হবে। তখন আমি মনে করি যারা এই ইনভেস্টমেন্টগুলো করেছে এটা তাদের রিসোর্সকে ওয়েস্ট করা হলো। গত অর্থ বছরে 63 লাখ শিক্ষার্থীকে নগদের মাধ্যমে উপবৃত্তি দেওয়ার চেষ্টা করে 4 দফায় সময় বাড়িয়েও শেষ পর্যন্ত অর্ধেকেরও কম 24,33,000 শিক্ষার্থীকে টাকা পৌঁছাতে পেরেছে নানা অনিয়মের অভিযোগে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটি। শেষে বাধ্য হয়ে বিকাশ, রকেট সহ অন্য এমএফএস এবং অনলাইন ব্যাংকের সহযোগিতা নিয়ে উপবৃত্তির টাকা বিতরণ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। নগদের এই অক্ষমতার বিষয়টি নিয়ে বিব্রত বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও। এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, কারণ আমার পে প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। আমার মনে হয় আপনারা হয়তো শুনবেন সমাজ কল্যাণ আস্তে আস্তে আর একটু কম্পিটিটিভ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে, আর এটা আমাদেরও সেটাই ইচ্ছা। অবভিয়াসলি যদি আমরা দেখি যে ক্যাপাসিটি নাই তখন আমরা কেন ওদেরকে দিব? বারবার ব্যর্থ হওয়ার পরও কেন উপবৃত্তি দিতে একমাত্র নগদকেই বেছে নেওয়া সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলেও সরকারের অতিরিক্ত সচিব, ট্রাস্টের এমডি স্মৃতি কর্মকার এবং স্কিমটির পরিচালক আসাদুল হক ক্যামেরায় কথা বলতে রাজি হননি। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজাবাসীকে সরিয়ে ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা তুরস্কের প্রত্যাখ্যান। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত বাড়বে বলে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্য।
বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, সুন্দর নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিস্থিতি উত্তরণ ঘটানো হবে, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 4 দিনের ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশ ও জাতিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়াই তার লক্ষ্য। টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল তৌফিক আহমেদ ওভারঅল চ্যাম্পিয়ন হন। এছাড়া ভেটারান ক্যাটাগরিতে AKM আব্দুর রাজ্জাক, সিনিয়র ক্যাটাগরিতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, লেডিজ ক্যাটাগরিতে মিসেস নীলা আজিজ এবং জুনিয়র ক্যাটাগরিতে জয়ী হয়েছেন মাস্টার খান ফারহান আহমেদ। সে সময় মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। একটা বিশেষ পরিস্থিতিতে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সেই কাজটা আমরা জারি রাখব এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবো। সেই পর্যন্ত একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনাদের সবাইকে বলবো যে একটু ধৈর্য ধারণ করেন এবং আমাদের সমর্থন করেন আমাদের কাজে, যেন আমরা এই কাজটা সুচারুভাবে করতে পারি এবং দেশ এবং জাতিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং যত দূর সম্ভব লোকজনকে কম কষ্ট দিয়ে কম বল প্রয়োগের মাধ্যমে এটা করা যায় ততই উত্তম। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টার্স ও ট্যাপ ট্যাপ সেন্ডের উদ্যোগে উন্নত চট্টগ্রামের স্বপ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়ন শীর্ষক সভা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, চ্যানেল 24-এর কামাল পারভেজ, ফখরুল ইসলাম, NTVর শামসুল হক হায়দারি, আরিচ আহমেদ শাহ, বৈশাখী টিভির মহসিন চৌধুরী, চ্যানেল আইয়ের চৌধুরী ফরিদ, ট্যাপ ট্যাপ সেন্ড বাংলাদেশের মিডিয়া কোঅর্ডিনেটর মাহমুদ মনি সহ অন্যরা। এ সময় চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরেন বক্তারা। নগর সরকার ছাড়া কোনো নগরে পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়। আজকে আপনি দেখছেন যে আমি অনেক রাস্তা চমৎকার করে করার পরে জায়গার প্রকল্প নিয়ে ওয়াসা সেখানে নষ্ট করে ফেলেছে। নগর সরকারকে স্টাবলিশড করে নগর সরকারের অধীনে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। কাজে নগর সরকারকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং এই আমি দেখেছি যে এবার স্থানীয় সরকারের যে বিশেষজ্ঞ মতামত, সেখানে এই নগর সরকারের কথাটা উঠে এসেছে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজাবাসীকে সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মুসলিম বিশ্ব এখনও এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি বলেও উল্লেখ করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে মুক্তি পেল চলচ্চিত্র আগন্তুক। সুমন ধর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নায়িকা পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন ও অন্যরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নের সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। রাজধানীর বারিধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যে কোনো সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সফলতা কামনা করেন তিনি। ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা সভায় জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ড বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা দুঃখজনক জানিয়ে অবিলম্বে ছবিটির ছাড়পত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে রেড পোস্ট ক্রিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। অ্যাডভোকেট কে এম জবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানে রেড পোস্ট ক্রিয়েশনের ব্যানারে নির্মীয়মান দ্য রিমান্ড 2 এর পটভূমি, কাহিনী ও চিত্রনাট্য চূড়ান্ত করার নিমিত্তে অংশবিশেষ প্রদর্শন করা হয়। এবার জানাবো কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে মুড়ি কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক, তবে দাম কম হওয়ায় উদ্বিগ্ন তারা। সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। বাজার মূল্যের কমের জন্য পেঁয়াজ আমদানিকে দুষছেন চাষিরা। তাই পেঁয়াজ উত্তোলন মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ রাহাত হোসাইনের রিপোর্ট। জানুয়ারি মাসেই মাদারীপুরের মাঠ থেকে তোলা শুরু হয়েছে নতুন পেঁয়াজ। পদ্মা, আড়িয়াল খাঁ, কুমারনদ বেষ্টিত এ জেলার পেঁয়াজও উন্নত মানের। পেঁয়াজ চাষে সার, বীজ, কীটনাশক, দিনমজুর, জমি চাষে বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হয়েছে কৃষকের। এবছর বিঘা প্রতি 30 থেকে 40 মন পেঁয়াজ হয়েছে। সে হিসাবে 1 মন পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় 4,000 টাকা। অথচ প্রতি মন পেঁয়াজ 1400 থেকে 1600 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। চরম লোকসানের কারণে দিশেহারা তারা। ইন্ডিয়ান এলসি আইসা আমাদের পেঁয়াজের যে পরিস্থিতি 30-40 হাজার টাকা বিঘায় উঠবে। পেঁয়াজের যে দাম অবস্থা তাতে দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষক একেবারেই ধ্বংসের মুখে। সরকারের কাছে আবেদন এটাই জানাই কোলেস্ট্রল রাখার জন্য। কৃষক বাঁচাতে পেঁয়াজের মৌসুমে আমদানি না করার অনুরোধ জেলার এই উপ সহকারী কৃষি কর্মকর্তার। কৃষক এখন ন্যায্য দাম পাচ্ছে না, দাম কমে গেছে, কৃষকের লস। তাতে আমাদের সরকার কর্তৃক যেন আমাদের দক্ষিণবঙ্গে মাদারীপুর জেলায় শিবচরে যেন কোলেস্ট্রলের ব্যবস্থা করে দেয়। দেশে পেঁয়াজের চাহিদা পূরণে মাদারীপুর জেলা অন্যতম ভূমিকা রাখছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবছর জেলায় 4065 হেক্টর জমিতে মরিকাটা পেঁয়াজ চাষ হয়েছে। লোকসান এড়াতে মাদারীপুরে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের দাবি চাষিদের। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয়েছে। বিভাগীয় প্রশাসনের ব্যতিক্রমী এই আয়োজনে নামে মানুষের ঢল। সংশ্লিষ্টরা বলছেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী করবে। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। অথই জলরাশি, ঢেউয়ের সঙ্গে মাঝি মাল্লার বৈঠার ছন্দ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আকর্ষণে রূপসা নদী তীরে বিনোদন প্রেমীদের উপচে পড়ার ভিড়। 1 নম্বর কাস্টমস ঘাট থেকে খান জানালী সেতু পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেয় খুলনার বিভিন্ন এলাকার 10টি নৌকা। তারুণ্যের উৎসব উপলক্ষে কালের আবর্তে হারিয়ে যেতে বসা আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ আয়োজন, যার আকর্ষণে ঘর থেকে রূপসা তীরে ছুটে এসেছেন ছেলেবুড়ো সবাই।
আমরা এখানে নৌকা বাইচ দেখতে আসছি, ভালো লাগছে প্রতিযোগিতা দেখার জন্য। এটা তো আমরা সবসময় দেখতে পাই না, এখন স্কুল থেকে নিয়ে আসছে, তো আমরা এটা দেখতে খুবই ইচ্ছুক। তারুণ্যের উৎসব উপলক্ষে তো আমরা সবাই আর কি এখানে দেখতে আসলাম যে কিভাবে হয়। তো আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি, খুবই ভালো লাগছে। এমন উদ্যোগ তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সাথে পরিচিত হতে সহায়ক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এটি হচ্ছে তারুণ্যের উৎসব এবং সকলে মিলে আমরা সকলের প্রচেষ্টায় এই বাংলাদেশটিকে সমৃদ্ধশালী বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলার জন্য এবং তাদের মধ্যে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে গড়ে ওঠার জন্য আমরা এই চাকরি মেলা সহ নৌকা বাইচ প্রতিযোগিতা সহ আরো অনেক কিছুর আয়োজন করছি। নির্মল বিনোদনের পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতি বছরই নৌকা বাইচের আয়োজনের আহ্বান খুলনাবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ভারতে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমেছে। এ মাসে দেশটির পাইকারি বাজারে জিনিসপত্রের দাম কমে 2.31% নেমেছে, যা ডিসেম্বরে ছিল 2.37%। বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং বস্ত্র ও পোশাক পণ্যের দামের কারণেই এখনও মূল্যস্ফীতির পরিস্থিতি চলছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশ করা পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। তবে দেশটিতে পাইকারি মূল্যসূচক গত বছরের একই মাসের চেয়ে অনেক বেশি রয়েছে। 2024 সালের জানুয়ারিতে সেদেশে মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.27%। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 11 জন দগ্ধের ঘটনায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে একজনের শরীরের 99% ও আরেকজনের 95% পড়ে গেছে। আশুলিয়ার গুমাইল এলাকায় মোহাম্মদ সুমনের বাড়িতে শুক্রবার শবে বরাত উপলক্ষে রাতে আত্মীয়রা বেড়াতে এলে পিঠা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ 11 জন দগ্ধ হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাদের আনা হয় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের মধ্যে 4 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স 3 মাস। ভালোবাসা দিবসে মেহেরপুরের 700-র বেশি প্রবীণ অন্যরকম ভালোবাসায় সিক্ত হয়েছেন। সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের যুবকরা এলাকার 750 বৃদ্ধের জন্য গ্রামের ঈদগাহ ময়দানে সকাল ও দুপুরে খাওয়ার আয়োজন করেন। মুরব্বীদের মিলন মেলা নামে ওই অনুষ্ঠানে খোশ গল্প ও পারস্পরিক আলাপচারিতায় মেতে ওঠেন প্রবীণরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বিশ্ব ভালোবাসা দিবসে মেহেরপুরের যুবকদের অন্যরকম আয়োজন, মুরব্বীদের মিলন মেলা। সকালের রাস্তার পর শুরু হয় আলোচনা সভা। স্মৃতির ঝাঁপি খুলে দেন প্রবীণরা। এখনো তারা আসে এসে বলে আমাদের অমুক মারা গেছে, আমরা তাদের কথা শুনে আমাদের একটু দুঃখ পাই, বা এখানে আমরা আসি এসে খাওয়া দাওয়া করি, খুব আনন্দ। আসলাম বা দেখা হলো, দেখা সাক্ষাৎ হলো, খাওয়া দাওয়া হলো, তাদের আবার সামনে আবার দেখা পাবো কি পাবো না আল্লাহ পাক সেই জানে। প্রবীণরা জানান এখনকার তরুণ প্রজন্ম প্রবীণদের তেমন সম্মান করে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কুলবাড়িয়া গ্রামের যুবকরা প্রবীণদের জন্য যে ভালোবাসা উপহার দিয়েছে তা এক কথায় অনন্য। তারা অত্যন্ত নিঃসঙ্গ বোধ করে, তাদের কথাও কেউ শোনেন, তাদের শ্রদ্ধাবোধটা উঠেই গেছে সমাজ থেকে। গ্রামবাসী যে অনুষ্ঠানটা করছি মুরব্বীদের জন্য খুবই ভালো। প্রবীণদের প্রতি এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। 11 জন স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য অনেক থাকে। তাই ইয়ং ছেলেরাই অর্থগুলো দেয় এবং বৃদ্ধদের আমরা এগুলাকে তাদের খাবার দাবার বা তাদের মনের খোরাক আমরা পরিবেশন করি। দলমতের ঊর্ধ্বে উঠে এই কার্যক্রম চলবে বলে জানান কমিটির সভাপতি। আমরা বাইরের লোকজনকে নিয়ে আসি, তাদেরকে আপ্যায়নের জন্য সকালবেলায় একটা নাস্তা দেওয়া হয়, সেই মানথাত্তার আমলের নাস্তা। এটা আমরা শখ করি, যেটা চিড়া দই এই সমস্ত দিয়েই করি। দ্বিতীয় কথা হলো পরবর্তী লাঞ্চের সময় গোশ ভাত। বৃদ্ধদের একত্রিত করতে পেরে খুশি আয়োজকরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।
লেখক ও রত্নগর্ভা জননী নূরজাহান সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নূরজাহান সরকার পাক্ষিক অন্য দিনের সম্পাদক ও প্রকাশনা প্রতিষ্ঠান অন্য মেলার প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের মা। নূরজাহান সরকার 1934 সালে সিরাজগঞ্জ জেলার চরিয়া উজির গ্রামে জন্মগ্রহণ করেন। নূরজাহান সরকারের গ্রন্থ স্মৃতির জানালা। তিনি 2008 সালে আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা মা নির্বাচিত হন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ব্যবসায়ীদের সংগঠন ইউনাইটেড বিজনেস ক্লাবের উদ্যোগে মেজবান অনুষ্ঠান হয়েছে। রাজধানীর আশিয়ান সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অংশ নেন ব্যবসায়ীরা। ইউনাইটেড বিজনেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল আলম মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সাবেক বিজিএমইএ সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাবেক যুগ্ম আহ্বায়ক কাফেল উদ্দিন, ব্যবসায়ী এম এ বাশার ও অন্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল তরুণ লেখক সম্মেলন। কাঠ পেন্সিল সাহিত্য সংসদের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান লেখক ও গবেষক মোহাম্মদ আব্দুল মান্নান। জুলাই গণ অভ্যুত্থানে কবি সাহিত্যিক শিল্পীদের ভূমিকা শিরোনামে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক ডক্টর ফজলুল হক তুহিন। অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য 4 জন তরুণ লেখককে কাঠ পেন্সিল তরুণ লেখক পুরস্কার 2025-এ ভূষিত করা হয়। এবার রয়েছে খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। চলতি মাসের শেষ সপ্তাহে আসছে তরুণদের নতুন দল। জনমত জরিপে নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা, জাস্টিস পার্টির প্রস্তাব। নির্বাচন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক সম্মেলন শুরু রবিবার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায় আর নেই। সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক। এবং চীনের 1000 বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ, ডিমের মূল্য সংযোজনে সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।